যে কোনো নারী বা মেয়ের জীবনে গর্ভাবস্থা খুব চমৎকার একটা সুন্দর একটা সময় বলা যেতে পারে, কিন্তু এই সময়টাতে যদি আমরা একটু সচেতন না হই তখনই কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে গর্ভকালীন ডায়াবেটিস। আজ আমরা এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবির রশিদ হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস এবং রোজা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সাবরিনা বরকত, সহকারী অধ্যাপক আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সহযোগী কনসালটেন্ট এবির রশিদ হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ নুসরাত। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো যতটুকু এখন পর্যন্ত জানি যে বাংলাদেশে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে টোটাল যে জনগোষ্ঠী অর্থাৎ নারী জনগোষ্ঠীর মধ্যে প্রায় 8.2% থেকে এখন কিন্তু সেটা 35%-এ কিন্তু এসে দাঁড়িয়েছে। তো এই যে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এর পেছনে মূল কারণটা আসলে কি? এর পিছনে আসলে আমরা যদি একটু চিন্তা করি, এর পিছনে দুটা কারণ। এক, সংখ্যাটা আগেও কিন্তু কম বেশি এরকমই ছিল, কিন্তু আগে ইনভেস্টিগেশনের ফেসিলিটি এত ছিল না। এখন সবাই কিন্তু সারা প্রেগনেন্সিতে একটা বা দুবার রক্তের ব্লাড সুগার টেস্ট করছে, গ্লুকোজ টেস্ট করছে, তাহলে আমার ডায়াগনোসিস করার ফেসিলিটি এখন বেড়েছে। দুই, আমাদের খাদ্য অভ্যাস। আমার যেই মেয়েটা আজকে প্রেগনেন্ট হলো, সে টিনেজ টাইমে কি খেয়েছে? সে টিনেজ টাইমে ফাস্টফুড খেয়েছে, সে টিনেজ টাইমে আমরা যেটাকে বলি যে একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, সেটা কিন্তু ওই স্টাইলটা আর ফলো হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মেয়ে, যারা ইয়াং মেয়ে প্রেগনেন্ট হচ্ছে, কিন্তু আগে থেকে একটু মোটা। আমি বলছি না যে অনেক মোটা, কিন্তু ওভারওয়েট। আমার যে স্ট্যান্ডার্ড যেটা বিএমআই, সেরকম কিন্তু হচ্ছে না। বা এখন যারা প্রেগনেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্কিং, ঘরে বসে থাকা ওয়ার্ক, অফিস ওয়ার্ক, বা আমরা হসপিটালে অনেক সময় দেই, কিন্তু সময়টা কিন্তু টেবিলে দেই, বসে থেকে দিচ্ছি। আর আগে কি হতো? আগে আমাদের মা খালাদের দেখতাম কি, যে যারা প্রেগনেন্ট হয়েছে গ্রামে সব ধরনের কাজ করতে হচ্ছে, ওটাও কিন্তু ইট ওয়াজ এ টাইপ অফ এক্সারসাইজ। তো ওই জিনিসটা থেকে তো আমরা এখন আস্তে আস্তে সরে আসছি, যে কারণে গর্ভকালীন ডায়াবেটিসের পরিসংখ্যান যেমন বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম গর্ভকালীন ডায়াবেটিস ডায়াগনোসিস করার যে ফেসিলিটিটাও কিন্তু এখন আমাদের হাতে হাতে। এই দুটাকে যখন আমরা কম্বাইন করি, তখন যে আমরা যে রেজাল্টটা পাই, রেজাল্টটা কিন্তু আসলে বেশ অনেকটাই বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন খুব একটা যাপিত আমরা করছি না। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানবো, যেহেতু এখন রমজান মাস চলছে, অনেক গর্ভবতী মায়েরা রয়েছে যারা আসলে রোজা রাখতে চায়, সেটি জানবো যে তারা রাখতে পারবে কিনা। তার আগে যদি আমাদেরকে একটু বলতেন যে সায়েন্টিফিকের এটা ডেফিনেশন কি, যে গর্ভকালীন ডায়াবেটিস বলতে আসলে কি বোঝায়? আমাদের ডেফিনেশনটাকে যদি আমরা বাংলায় বলি, খুব সিম্পল, খুব সহজ। গর্ভ অবস্থায় প্রথমবারের মতো তার ব্লাড সুগারটা আমরা বেশি পাবো। মানে গর্ভ অবস্থার পূর্বে তার ব্লাড সুগারটা নর্মাল ছিল, এবং যখন তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, তার ব্লাড সুগারটা আবার আমরা আশা করি যে আগের মতো নর্মাল হয়ে যাবে। খুবই সিম্পল, গর্ভ অবস্থায় ব্লাড সুগার বেশি, দ্যাটস ইট। এক্ষেত্রে যেটি আপনার কাছে আমার প্রশ্ন ছিল প্রথমে, যে গর্ভবতী মা যারা রয়েছে তারা কিন্তু রোজা রাখতে চায়, যেহেতু আসলে আমাদের ইসলামিক রীতিনীতি অনুযায়ী আমরা সবাই কিন্তু চাই, এবং কিছুটা আবেগও কাজ করে যে রমজান মাস আমি রোজা রাখতে চাই। সেক্ষেত্রে গর্ভবতী মায়েরা আসলে রোজা রাখতে পারবে? গর্ভবতী মারা আসলে রোজা রাখতে পারবে। আমাদের কাছে এই রমজানে এমন কোনো রুগী নাই যে এই প্রশ্নটা করেনি যে ম্যাডাম আমি রোজা রাখতে পারবো কি না। জিনিসটা খুব স্পেসিফিক, যে একজন গর্ভবতী মা, তার ডায়াবেটিস আছে, এখন প্রশ্ন হচ্ছে উনি রোজা রাখতে পারবেন কি না। তো সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিসকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ডায়াবেটিক মাদার, ওনার ওষুধ লাগছে না, ওনার ইনসুলিন লাগছে না, উনি শুধু ডায়েট কন্ট্রোলের মাধ্যমেই ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, উনি অবশ্যই রোজা রাখতে পারবেন। বা উনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখছেন সামান্য একটা ওষুধ খেয়ে, আমরা বলি মেটফর্মিন। উনি মেটফর্মিন দ্বারা ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, উনি রোজা রাখতে পারবেন। কিন্তু যেই মা তার ব্লাড সুগার বেশি, তার ব্লাড সুগার আমরা ইনসুলিন ছাড়া নিয়ন্ত্রণ করতে পারছি না, এমন মা কিন্তু রোজা রাখতে পারবেন না। এখানে রোজার কোনো সমস্যা নেই, এখানে সমস্যা হচ্ছে যে উনি যে ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নেওয়ার পরে ওনাকে খেতে হবে, উনি রোজা রাখলে তো উনি খেতে পাচ্ছেন না।
ইনসুলিন নিলে অবশ্যই ওনাকে খেতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ওনাকে ইনসুলিনই নিতে হচ্ছে। যে কারণেই হোক উনি ওষুধ খেয়ে গর্ভ অবস্থার যে ডায়াবেটিস এটা উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে যে সকল গর্ভবতী মা ইনসুলিন নিচ্ছেন ওনাদের জন্য রোজা করাটা আসলে সম্ভব হয় না। কিন্তু যে সকল ডায়াবেটিক মাদাররা ওষুধ খাচ্ছেন বা একটু ডায়েটটা কন্ট্রোল করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারছেন ওনারা অনায়াসেই রোজা রাখতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে একটু জানবো, যেহেতু আপনি বলছেন যে যাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে, যারা ডায়েটটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারছে তারা রোজা রাখতে পারবে, তারপরও কি কোনো ঝুঁকি থেকে যায়? একটা ঝুঁকি ডায়াবেটিক মাদারদের সবসময়ই থেকে যায়, যে ডায়াবেটিক মাদার যদি একটা দীর্ঘ সময় না খান তাহলে তার ব্লাড সুগার ফল করে যায়, এটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তো ওনার যদি কখনো মনে হয় যে ওনার খারাপ লাগছে, যখন একজন মা ডায়াবেটিস আক্রান্ত হন ওনাকে আমরা বলে দিই যে আপনার যখন মাথা ঘুরবে, আপনার যখন খারাপ লাগবে, আপনি যখন দেখবেন যে আপনি চোখে ঝাপসা দেখছেন বা আপনার হাত পা কাঁপছে, আপনি সাথে সাথে কোনো কিছু চিন্তা না করে চিনির শরবত খাবেন। কারণ উনি ডায়াবেটিস মাপবে, হয়তো বা ওনার বাসায় মেশিন নেই, উনি আশেপাশে কোথাও যাবে, উনি বাসাতে কাউকে ডাকবে, খুঁজবে, এতে উনি খারাপ হয়ে যাবেন এবং একবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে উনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। এত কিছু করার আপনার দরকার নেই। আপনি খারাপ লাগছে, আপনি চিনিগুলায় খান, খেয়ে আপনার বাসায় ডাক দেন, যাকে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, ফোন করেন, ডাকেন। হাইপোগ্লাইসেমিয়া হওয়া ছাড়া আসলে তার আর অন্য তেমন কোনো জটিলতা মানে রোজা রাখার কারণে হবে না। যদি কোনো গর্ভবতী মা রোজা রাখতে চান সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা একজন গাইনোকোলজিস্ট হিসেবে তাদের ঔষধ বা ইনসুলিন সেটাকে অ্যাডজাস্ট করে থাকে, সেই অ্যাডজাস্টমেন্টটা আসলে কীভাবে করে থাকেন? আচ্ছা, আমাদের এমএ রশিদ হসপিটালে প্রায়ই কিন্তু আমরা গর্ভকালীন ডায়াবেটিস জনিত মারা আসে। তো ওনারা যখন আসেন তখন আমরা আগে সিলেক্ট করি যে আমি তাকে কীভাবে কন্ট্রোল করব, কারণ উনি কিন্তু আমার রেগুলার চেক আপেই থাকবেন। তো আমরা ওনাকে ওষুধে যদি কন্ট্রোল করি তো তখন আমরা ওনাকে ডোজটা অ্যাডজাস্ট করে দিই। আমরা বলে দিই যে যেটা আপনি সকালে খেতেন সেটা আপনি ইফতারে খাবেন এবং যেটা আপনি রাতে খেতেন সেটা আপনি সেহরিতে খাবেন। মানে মাঝখানে যে ডিনার টাইমে কোনো মেডিসিন ওনার পড়ছে না। তো এইভাবে আমরা ওষুধটা অ্যাডজাস্ট করে দিই। আর ইনসুলিনের ব্যাপার যেটা, রোজার মধ্যে আসলে ইনসুলিন অ্যাডজাস্ট করার মতো কোনো স্কোপ তেমন নেই। যিনি ইনসুলিন নিচ্ছেন ওনাকে রেগুলারলি সকালে, দুপুরে, রাতে যেরকম উনি ইনসুলিন নেন ওভাবে ইনসুলিন নিতে হবে এবং ওনার জন্য রোজাটা আসলে আমরা বলি যে আপনি এবার অন্তত রোজাটাকে স্যাক্রিফাইস করেন। আচ্ছা, আপনি তো খুব চমৎকার করে বললেন যে মেডিসিন এবং ইনসুলিনের বিষয়টাকে আপনারা কীভাবে ডিস্ট্রিবিউট করে থাকেন। এই বিষয়গুলি আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব যে ওষুধের পাশাপাশি আর কোন কোন বিষয়ের প্রতি নজর রাখা উচিত। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে গর্ভবতী মায়েরা যাদের ডায়াবেটিস হয়েছে তাদের ঔষধ ম্যানেজমেন্টটা কীভাবে করবেন। এখন একটু জানতে চাই যে ডায়েটের বিষয়টা আসলে আপনারা কীভাবে ডিল করে থাকেন? আচ্ছা, আমরা সাধারণত একটা ডায়াবেটিক মাদারকে বলে থাকি যে যেহেতু আপনি রোজা রাখছেন আপনার ডায়েটটাকে আপনি এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন এখানে অ্যাডিকুয়েট প্রোটিন থাকে, আমিষ থাকে। কার্বোহাইড্রেট আমরা একটু রেস্ট্রিক্ট করে দেই। আপনি ফ্যাট কন্টেনিং ডায়েট আসলে তেমন একটা খাওয়াও হয় না। আমরা সাধারণত বলি আপনি চেষ্টা করবেন ডাব খেতে। ডাব দুটা কাজ করবে, আমার একটা ডিহাইড্রেশন কাভার করবে, অ্যাট দ্য সেম টাইম আমার ইলেকট্রোলাইট ব্যালেন্সড একটা ড্রিঙ্ক কিন্তু ডাব। উনি যদি অ্যাফোর্ড করতে পারেন আমরা বলি আপনি রেগুলার শরবতের বদলে আপনি ডাব খান। এটাতে সুগার নেই, চিনি নেই, এটা আমার একটা বেনিফিট, ডায়াবেটিস কন্ট্রোল হলো। অ্যাট দ্য সেম টাইম এটা একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, আমার পটাশিয়ামটা থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার ডিহাইড্রেশনটাও কারেকশন হবে। প্রচুর পরিমাণে পানি খাবেন। আমরা সাধারণত বলে দেই যে আপনি যখন ইফতার করবেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি চেষ্টা করবেন 1 থেকে 1.5 লিটার পানি খেতে। আমরা আবার এটাও বলে দেই যে আপনি ম্যাক্সিমাম পানি ইফতারের পর খাবেন, যেন আপনি যে রাতে ঘুমাতে যাবেন আপনার যেন অ্যাডিকুয়েট স্লিপ হয়। আপনি পানি খেয়ে যদি ঘুমাতে যান ঘুমের মধ্যে তো আপনাকে অনেকবার বাথরুমে যেতে হবে। তো সেটাও আমরা বলে দিই যে আপনি ইফতার শেষ করার পর থেকে চেষ্টা করবেন পানি খেতে। মোটামুটি 1 লিটার পানি আপনি মানে রাতে 10টার মধ্যে খেয়ে ফেলবেন।
বাকি আর হাফ লিটার পানি তো সেহরিতে খাওয়া হয়েই যাবে। 1 থেকে 1.5 লিটার পানি যেন আপনার খাওয়া হয়। খাবারের মধ্যে প্রোটিন, এবং আমরা বলে দিই যে আপনি ডিম রাখার চেষ্টা করবেন। প্রোটিন তো অনেক ফর্মেই খাওয়া যায়, বাট ডিমে যে প্রোটিনটা, সেই অ্যামাউন্ট অফ প্রোটিন কিন্তু আসলে অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। আমরা বলে দিই যে আপনি ডিম খান, আপনি দরকার লাগে সেহরিতে একটা ডিম খান, আপনি ইফতারেও একটা ডিম খান। ভাজা পোড়াটা আমরা অ্যাভয়েড করতে বলি। মুখে ভালো লাগলে একটু যে খাবে না তা না, কিন্তু আমরা চেষ্টা করি বলতে যে আপনি ভাজা আইটেম যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি ইফতারে, এটা অ্যাভয়েড করবেন। তার দুটা কারণ। প্রেগনেন্ট অবস্থায় অ্যাসিডিটির সমস্যা এমনিতেই বেশি হয়, রোজা রেখেও আমাদের কিন্তু হাইপার অ্যাসিডিটি হয়। তো দুটা কারণেই আমরা বলে থাকি যে আপনি ভাজা পোড়াটা কম খাবেন, এতে আপনার দুটা বেনিফিটই হবে, আপনার অ্যাসিডিটিটাও কম হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি রোজাটাও কন্টিনিউ করতে পারবেন। অ্যাসিডিটির কারণে কিন্তু আবার অনেক ডায়াবেটিসজনিত প্রেগনেন্ট মা দেখা যাচ্ছে যে 4-5টা রোজা করলো, এরপরে বলছে ম্যাডাম আমি তো কোনোভাবে আমার অ্যাসিডিটি কন্ট্রোল করতে পারছি না। তো দেখা যাচ্ছে যে সে আর রোজাগুলো কন্টিনিউ করতে পারছে না। সবচেয়ে ভালো হয় দই খাবে, চিড়া খাবে, কলা খাবে, ডিম, উনি চাইলে রাতে কিন্তু হাফ গ্লাস দুধও খেতে পারে। ডিনার সাধারণত যেটা হয়, আমি ইফতার করে আবার ডিনার টাইমটা কিন্তু আমাদের বেশ কাছাকাছি, উনি হয়তো বা হেভি কিছু খেতে পারলো না, সেই ক্ষেত্রে আমরা বলি আপনি দুধ খান। আমরা মায়েরা কিন্তু সাধারণত চিন্তা করে থাকি যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, যদি কন্ট্রোল নাও থাকে সেটা আমি ইনসুলিন বা মেডিসিন দিয়ে আমরা কন্ট্রোল করে থাকবো। কিন্তু এক্ষেত্রে যে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুব একটা সচেতন হই না। আমরা এটা নিয়ে যদি কিছু বলি যে আপনি ব্লাড সুগার টেস্ট করবেন। যেমন আমরা কিন্তু প্রত্যেক গর্ভবতী মাকে আসলো আমাদের কাছে, সে 10 সপ্তাহে আসুক, সে 12 সপ্তাহে আসুক, সে আসেনি একদম লেটে এসছে 20 সপ্তাহে, আমরা আরও অনেক পরে পাই 36 সপ্তাহে। যেদিন প্রথম আমার এই হসপিটালে পা দিল, যেদিন প্রথম উনি এম এ রশিদে পা দিলেন, ওনার প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিস চেক করে আসা। এবং আমাদের সিস্টেমই করা আছে, আমাদের ট্রিটমেন্ট রুমে ওরা আমাদের নার্সরা জিজ্ঞেস করে যে আপনি কি গর্ভবতী, ওরা সাথে সাথে একটা ব্লাড সুগার টেস্ট করে, যেমন পালস দেখে, যেমন ব্লাড প্রেশার দেখে, ওরা ডায়াবেটিস ব্লাড সুগার। এই যে আপনি বলছেন যে গর্ভবতী মায়েদের কিছু সিস্টেম মেনটেন করেন তাদের ব্লাড সুগার কন্ট্রোলের বিষয়ে, এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব যে কী কী সিস্টেম বা প্রোটোকল আপনারা ফলো করে থাকেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি যেমনটি খুব চমৎকার করে বলছিলেন যে এম এ রশিদ হসপিটালে আপনারা যখন গর্ভবতী মায়েদেরকে ডিল করে থাকেন, যখন আপনাদের কাছে আসেন, তখন আপনারা কিছু সিস্টেমের আওতায় তাদেরকে নিয়ে আসেন। সেই সিস্টেমগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। আমাদের এখানে আমরা 4 জন গাইনোকোলজিস্ট আছে এবং আমরা 4 জনই এই সিস্টেমটা আমরা খুব সুন্দরভাবে ফলো করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম কাজ হচ্ছে যে একজন মা যখন আসবেন, উনি প্রেগনেন্ট, উনি আসার সাথে সাথে আমরা প্রথম দিন ওনার ব্লাড সুগার পরীক্ষা করব। আমরা ওনাকে বলি যে আপনি চিনি খেয়ে ব্লাড সুগারটা মেপে আসবেন, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় ওজিটিটি বলি। এখন রোজার কারণে আমরা ওজিটিটি করতে পারছি না, এখন চিনি খাওয়াতে পারছি না, সমস্যা নাই, পরে করে নিব। আমরা প্রথমেই যেটা করি, আমরা ব্লাড সুগারটা মাপি, ব্লাড সুগারটা মেপে ওনাকে আমরা ক্লাসিফিকেশন করে ফেলি, উনি ডায়াবেটিক, উনি নন ডায়াবেটিক। নন ডায়াবেটিক মাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, উনি রেগুলার চেক আপে আসবেন। তবে যিনি ডায়াবেটিস, আমরা তখন দেখি যে ওনার ডায়াবেটিসটা কীরকম, ওনার ডায়াবেটিসটা কি আমরা বাসায় কন্ট্রোল করতে পারবো, নাকি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে আমাদের হসপিটাল লাগবে। যদি দেখি যে না ওনার ডায়াবেটিসটা বেশি, ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে আমাকে হসপিটাল অ্যাডমিশন দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ডে কেয়ার সিস্টেম আছে, মানে ওনাকে রাতে থাকতে হবে না। আমরা সারাদিনে 3 বার ওনার ডায়াবেটিস দেখব, একই সাথে আমাদের ডায়েটিশিয়ান ওনাকে ভিজিট করবেন, একই সাথে আমরা ইনসুলিন বা ওষুধ দিয়ে ওনার ডায়াবেটিসটা অ্যাডজাস্ট করে দিব। যখন ওনার ব্লাড সুগারটা অ্যাডজাস্ট হয়ে যাবে, উনি রাতে বাসায় চলে যেতে পারবেন। এই ফেসিলিটিটা ওনাদের জন্য আছে। এটাতে ওনাদের দুটা সুবিধা হবে। বেশিরভাগ মহিলারা রাতে থাকতে চায় না, দেখা যায় যে আগের একটা বাচ্চা আছে, ওকে কোথায় রাখবো ম্যাডাম। 2, ওনার একটা খরচ, রাতে থাকলে যে খরচটা হচ্ছে, আর ডে কেয়ারের খরচটা খুবই খুবই মিনিমাম। উনি একদিন থেকে দিনে থেকে ব্লাড সুগারটা মেনটেন করে কন্ট্রোল করে আমরা ওনাকে বাসায় ছেড়ে দিচ্ছি। আমরা যখন ওনাকে বাসায় ছেড়ে দিচ্ছি, আমরা একটা চার্ট দিয়ে দিই। আমরা চার্টের মধ্যে লেখা থাকে নাস্তার পূর্বে 2 ঘন্টা, নাস্তার পর, দুপুরবেলা 2 ঘন্টা খাওয়ার পর, রাতের বেলা 2 ঘন্টা খাওয়ার পর, এই চার্টটা ওনাকে আমরা দিয়ে দিই। সেই সাথে ওনাকে আমরা একটা গ্লুকোমিটার কিনতে বলি। আমরা হসপিটালে থাকা অবস্থায় ওনাকে বলি যে আপনি একটা গ্লুকোমিটার কিনে আনেন। কিনে আনলে পরে আমাদের নার্সরা ওনাকে নিজে হাতে ওনার ব্লাড সুগারটা মাপা শিখায় দেয়, যে আপনি আমাদের সামনে একবার মাপতে শিখেন। উনি নিজে একবার নিজের ব্লাড সুগারটা চেক করে,
চেক করার পর আমরা বাসায় ছেড়ে দিই। আমরা বলে দিই যে আপনি ভালো আছেন, আপনি 15 দিন পরে আমাদের কাছে আসবেন। এর মধ্যে আমরা ডেট দিয়ে দিই যে একদিন অন্তর অন্তর বা দুদিন অন্তর অন্তর, ডিপেন্ডিং অন হার ব্লাড সুগার আমরা দিয়ে দিই যে আপনি এখন বাসায় যাবেন, আপনি বাসায় যেয়ে আপনার ব্লাড সুগার মেপে 15 দিন পরে আমাদের কাছে আসবেন। বা একই ইনসুলিনও যদি আমরা দেই, আমরা বলে দিই যে আপনাকে আমরা ইনসুলিন দিয়ে দিলাম, আপনি বাসায় যেয়ে ইনসুলিন দিবেন এবং আপনি হয়তোবা 2 দিন পর পর ব্লাড সুগার মাপবেন, মেপে আপনি 7 দিন বা 10 দিন বা 15 দিন পর আমাদের কাছে আসবেন এবং অবশ্যই চার্ট সঙ্গে করে আসবেন। এবং তারপরে তো আমরা বলতে পারি যে এমিরেটস হসপিটালে আপনি সহ যে বাকি গাইনোকোলজিস্ট যারা রয়েছে তারা খুব চমৎকারভাবে গর্ভকালীন মায়েরা যারা রয়েছে তাদেরকে চমৎকারভাবে আপনারা সার্ভিসটুকু দিয়ে থাকেন এবং আপনি যে সিস্টেমের কথা বলেন সেই সিস্টেমের আন্ডারে রেখে তাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। একই সাথে আমরা একটা ডায়েট চার্টও দিই। চার্ট দিচ্ছেন। একই সাথে আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা সবাই করে থাকে, সব গর্ভবতী মা, প্রেগনেন্ট মা তারা কিন্তু করে থাকেন যে আমার যে এখন ডায়াবেটিসটা হলো, বেবি ডেলিভারির পরে কি আমার সেই ডায়াবেটিসটা চলে যাবে নাকি থেকে যাবে? প্রথম কথা হচ্ছে গর্ভ অবস্থার ডায়াবেটিস সাধারণত চলেই যাওয়ার কথা, যখন ডেলিভারি হয়ে যাবে তখন চলে যাবে, তবে 5 থেকে 10% মার যায় না, অ্যামাউন্ট খুব মিনিমাম। তো আমরা সাধারণত রুগীকে এভাবেই বলে থাকি যে আপনি এখন এটা নিয়ে চিন্তিত হবেন না, এটা আপনার মানে ডেলিভারি হওয়ার পর আমরা আপনাকে নতুন করে আবার ব্লাড সুগার চেক করব, আমরা আবার আপনাকে দেখব, চলে যায়, সাধারণত চলেই যায়। 5 থেকে 10% মায়ের জন্য আসলে 90% মাকে প্যানিক করার তো কিছু নাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, এমএরএস হসপিটালে যে সমস্ত গর্ভকালীন ডায়াবেটিস যাদের হচ্ছে সেই মায়েদেরকে আপনারা যখন সিজারিয়ান সেকশনে নিয়ে আসেন তখন আসলে ইনফেকশনের ঝুঁকিটাকে কমানোর জন্য কি কি প্রোটোকল আপনারা মেনটেন করেন? সাধারণত আমরা এইসব মাদেরকে বলে থাকি যে আপনি আগের দিন ভর্তি হবেন। অনেক সময় এখানে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, ওনারা আগের দিন ভর্তি হতে পারেন না। যারা আগের দিন ভর্তি হতে পারেন না ওনাদেরকে আমরা একদম লিখে দেই যে আগের দিন আপনি রাত্রে 12টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করবেন। অবশ্যই আমরা বলে দিই যে অপারেশনের দিন আপনি যখন আসবেন আপনি অবশ্যই শাওয়ার করে আসবেন, কারণ যেদিন অপারেশন হবে তার 1 দিন 2 দিন বা 3 দিন পর্যন্ত আপনি কিন্তু ফুল শাওয়ার এটা করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যে আসার পরপরই আমাদের এখানে আমরা অ্যান্টিবায়োটিক দেই এবং আমাদের যে আমাদের ওটিতে আমরা বলি স্টেরিলাইজেশন, মানে হচ্ছে আমাদের যত ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের স্টেরিলাইজেশন মানে হচ্ছে জীবাণু মুক্ত করা, যেটাকে CSSD বলা হচ্ছে। স্টেরিলাইজেশন অনেকভাবে করা যায়, যেমন একটা ছোট অটোক্লেভের মধ্যেও স্টেরিলাইজেশন করা যায়, কিন্তু আমাদের সিস্টেমটা এরকম না। আমাদের একটা সেন্ট্রাল স্টেরিলাইজেশন ডিপার্টমেন্ট আছে, হসপিটালের একটা ফ্লোরে এই স্টেরিলাইজেশন ডিপার্টমেন্টই আছে। তো এই স্টেরিলাইজেশন ডিপার্টমেন্টে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ হয়ে আসে একদম ইনট্যাক্ট ইনস্ট্রুমেন্ট আমরা ওনাদের জন্য ইউজ করি। আমরা সবার জন্যই আসলে এটা ফলো করি, স্পেশালি ডায়াবেটিস না, আমরা সবার জন্যই এটা ফলো করি। এবং আমরা কিছু জিনিস ডিসপোজেবল ইউজ করি, যেমন অনেক কিছু কিন্তু 2-1 বার ইউজ করা যায়, যেমন ডায়াথার্মি প্যাড, মানে একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা চাইলে রিইউজেবল, ইট ইজ রিইউজেবল, অনেক জায়গায় রিইউজেবল, বাট আমরা এটাকে সিঙ্গেল ইউজ করি, এটাতে একটু খরচ হয় রুগীদের। তার মানে তো আমরা বলতে পারি যে এমএরএস হসপিটালে মায়েদের শুধুমাত্র ডেলিভারি হয় না, সেক্ষেত্রে আপনারা ডেলিভারির পাশাপাশি মায়েদের সুস্থতা এবং সেই সাথে সেফটির বিষয়টি আপনারা সুনিশ্চিত করার চেষ্টা করে থাকেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এমএরএস হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।